কোষে দেখি চারের আমি এমসিকিউ পার্টটা শুরু করছি। যারা আগের পার্টগুলো মিস করে এসছো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া আছে, গিয়ে দেখে নাও। তাহলে চলো ক্লাসটা শুরু করি। দেখো 24 দাগের 1-এর যে কোশ্চেনটি বলেছে, একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। বাক্সটির ভিতরের উচ্চতা কত? তাহলে আমরা এখানে ধরে নেব যে বাক্সটার ভিতরের উচ্চতা 8 সেমি। তাহলে বাক্সটার ভিতরের উচ্চতা যদি 8 সেমি হয়, তাহলে বাক্সটার ভিতরের দিকের আয়তন কত হয়ে যাবে? দেখো আমরা জানি যে একটা সমকোণী চৌপলের আয়তনের সূত্র কি হয়ে যায়, ভূমির ক্ষেত্রফল তার সঙ্গে উচ্চতা কিন্তু গুণ হয়ে যায়, মানে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ হয়ে যাবে। তাহলে এখানে দেখো ক্ষেত্রফলটা আছে কত, 88, তার সঙ্গে এইচ গুণ হয়ে যাবে, তাহলে আয়তনটা আমরা পেয়ে যাব। এই আয়তন যা হবে এখানে বলেই দেওয়া আছে, দেখো আয়তনটা কত 440। তাহলে দুটো আয়তনকে আমরা সমান করে দিয়ে এইচের মানটা বার করতে পারবো। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি বাক্সটির ভিতরের উচ্চতা 8 সেমি। তাহলে শর্ত অনুসারে তাহলে আয়তনটা কত হবে, 88 ছিল ভূমির ক্ষেত্রফল আর তার সঙ্গে উচ্চতা গুণ, এটা হচ্ছে আয়তন। এইটা যা সেটা বলে দেওয়া আছে, দেখো 440 ঘন সেমি। তাহলে দুটো আয়তন সমান হয়ে গেছে। তাহলে বা এইচ সমান কত হয়ে যাবে, 440/88। কাটাকুটি করো, তাহলে 4 দিয়ে দেখো, 4/22 4 একে 4, 4 একে 4 0, 11 2 22 আর 11 একে 11 0, 2 5 10। তাহলে বা এইচ সমান পেয়ে যাচ্ছি 5। তাহলে অতএব আমরা বলে দেবো যে বাক্সটির উচ্চতা সমান 5 সেমি, যেটা তোমাদের দেখো অপশন বিতে আছে। এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 2-এর দাগেরটি কি বলেছে দেখো, বলেছে একটি আয়তঘনকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে কটা, সেটা আমাদের জানতে চাইছে। তাহলে দেখো আয়তঘনকার গর্তটার আমরা দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা জানি, মানে এইটার হচ্ছে আয়তনটা আমরা পেয়ে যাব। তাহলে এই গর্তটার আয়তনটা আমরা পেয়ে যাচ্ছি, 3টাকে গুণ করে দেবো। এরপর আমরা যদি ধরে নিই যে ওই গর্তের মধ্যে এক্সটি তক্তা রাখা যাবে, তাহলে প্রত্যেকটা তক্তার আয়তন কত হয়ে যাবে? দেখো দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা বলে দেওয়া আছে, আয়তন মানে এই 3টার গুণ হয়ে যাবে। তাহলে এক্সটা তক্তার আয়তন কত হবে না, এক্স গুণিত এই 3টার গুণ। একটা তক্তার যদি আয়তন এত হয়, মানে গুণ করলে যেটা হবে, তাহলে এক্সটা তক্তার আয়তন কত হবে, এক্স গুণিত এই 3টার গুণ। তাহলে এইটার আয়তন যা হবে, মানে এক্সটা তক্তার আয়তন যা হবে, এই গর্তের আয়তন কিন্তু সমান হবে, কারণ এই গর্তের মধ্যেই এই তক্তাগুলো কিন্তু রাখা হবে। তাহলে দুটো আয়তনকে আমরা সমান করে দেবো, এক্সের মান পেয়ে যাব। তাহলে লিখে দিচ্ছি আয়তঘনকার গর্তের আয়তন কত হয়ে যাবে, দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ হচ্ছে 12 আর উচ্চতা মানে গভীরতা হচ্ছে 16, এত ঘন মিটার হয়ে যাবে। এটি হচ্ছে ওই আয়তঘনকার গর্তের আয়তন আমরা পেয়ে গেছি। এরপর আমরা ধরে নিচ্ছি যে ধরি ওই গর্তের মধ্যে এক্সটি তক্তা রাখা যাবে। তাহলে এক্সটি তক্তার আয়তন কত হবে, এক্সটি তক্তার আয়তন কত হয়ে যাবে, দেখো এক্স গুণিত ওই যে 5 গুণিত 4 গুণিত 2, এত ঘন মিটার। মানে একটা তক্তার আয়তন যদি এইটা হয়, এক্সটা তক্তার আয়তন কত হয়ে যাবে, এক্স গুণিত হয়ে যাবে। তাহলে শর্ত অনুসারে দুটো আয়তনকে আমরা সমান করে দেবো। এক্স গুণিত 5 গুণিত 4 গুণিত 2 সমানই এইটা 40 গুণিত 12 গুণিত 16। এরপর এক্সের মান এখান থেকে আমরা সহজেই বার করতে পারবো। তাহলে এক্স সমান কত হয়ে যাবে, 40 গুণিত 12 গুণিত 16/5 গুণিত 4 গুণিত 2। অথবা শর্টকাটে একবারে তোমরা করতেই পারো। এই যে এইটাকে এইটা দিয়ে যদি ভাগ করে দাও একবারে, তাহলে কিন্তু উত্তর আমাদের চলে আসবে। দেখো সেটা আমরা করেছি। এরপর এখানে কাটাকাটি করো,
তাহলে 4 4 16, 2 2 4, 5 8 40। তাহলে বা এক্স সমানে কত হয়ে যাবে, দেখো 8 2 16 আর তার সঙ্গে 12, তাহলে 16 গুণিত 12 যা হবে। তাহলে এক্স সমানে 6 12 72, 2 হাতে থাকবে 7, 12কে 12 আর 7 19, তাহলে 192টি। তাহলে আমাদের যেটা চাইছিল উত্তর কত হয়ে যাবে, 192টি। অপশন বিতে যেটা আছে দেখো সেটি হবে আমাদের অ্যান্সার। এরপর 3টি কি বলেছে দেখো, বলেছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন সেটা আমাদের জানতে চাইছে। তাহলে ঘনকের আয়তন বার করতে গেলে ঘনকের কিন্তু বাহুর দৈর্ঘ্যটা জানতে হবে, কারণ আয়তনের সূত্র কী হয়ে যায়, বাহুর কিউব। ওই জন্যে বাহুটা যদি পেয়ে যাই তার কিউব করে দেবো, তাহলেই আয়তনটা পেয়ে যাব। এরপর দেখো কি বলা আছে, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। তাহলে কটা পার্শ্বতল বলেই দেওয়া আছে দেখো, পার্শ্বতলের সংখ্যা 4টি। ওই জন্যে ঘনকের আমরা যদি বাহুর দৈর্ঘ্যটা এক্স মিটার ধরে নিই, তাহলে 4টা পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, 4 গুণিত এক্স স্কোয়ার হয়ে যাবে। কারণ দেখো প্রত্যেকটা পার্শ্বতল মানে এক একটা বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বাহু স্কোয়ার। তাহলে 4টা বর্গক্ষেত্র, 4টা পার্শ্বতল মানে কি 4টা বর্গক্ষেত্র। তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বাহু স্কোয়ার হয়, তাহলে 4টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে যাবে, 4 গুণিত বাহু স্কোয়ার। তাহলে সেটাই হচ্ছে আমরা এখানে লিখব যে 4 গুণিত এক্স স্কোয়ার, সেইটা সমানই দেখো বলে দেওয়া আছে কত, 256। সেখান থেকে আমরা এক্সের মান পেয়ে গেলেই আয়তনটাও পেয়ে যাব। তাহলে আমি ধরে নিচ্ছি, প্রথমেই ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এক্স মিটার। তাহলে অতএব 4টি পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, 4 গুণিত বাহু স্কোয়ার, মানে 4 ইন্টু এক্স স্কোয়ার, এত বর্গ মিটার। তাহলে শর্ত অনুসারে কত হয়ে যাবে, 4x স্কোয়ার সমান দেখো বলে দেওয়া আছে যে 256। তাহলে বা এখান থেকে এক্স স্কোয়ার সমান কত হয়ে যাবে, 256/4। তাহলে কাটাকুটি করে দাও, 4 6 24, 1 16, 4 4 16। তাহলে বা এক্স স্কোয়ার সমান 64। তাহলে এক্স স্কোয়ার যদি 64 হয়, এক্স সমানে কত হয়ে যাবে, তাহলে এক্স সমানে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। এখানে শুধুমাত্র আমরা ধনাত্মক চিহ্নটাই নেব, কারণ ঋণাত্মকটা গ্রাহ্য হবে না, যেহেতু বাহুর দৈর্ঘ্য বলা আছে, ওই জন্য মাইনাসটা বাদ। তাহলে এক্সের মান 8 পেয়ে গেছি, মানে বাহুর দৈর্ঘ্য কত, 8 মিটার। অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য 8 মিটার। অতএব ঘনকটির আয়তন সমান কত হয়ে যাবে, বাহুর কিউব, এত ঘন মিটার। তাহলে 8-এর কিউব মানে দেখো, 8-এর কিউব মানে 3টা 8কে গুণ করলে আমরা যেটা পাবো 512, এত ঘন মিটার। তাহলে যেটা তোমাদের অপশন ডিতে আছে, এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 4-এর দাগেরটি দেখো কি বলেছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা আমাদের জানতে চাইছে। তাহলে এখানে দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা আমাদের জানতে চাইছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল জানতে গেলে আমাদের কিন্তু বাহুর দৈর্ঘ্যটা জানতে হবে আগে। তাহলে বাহুটা কি করে পাবো, প্রথমে দেখো দুটি ঘনক বলে দেওয়া আছে। তাহলে দুটা ঘনকের আমরা কি করব, একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা যদি x1 ধরি, অপর ঘনকটার বাহুর দৈর্ঘ্য আমরা x2 ধরবো। সেখান থেকে আয়তনের অনুপাতটা দেখো বলে দিয়েছে। তাহলে আমরা x1 আর x2-র মানটা আগে বার করব। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, একটাকে আমরা ধরছি x1 একক ও আরেকটা হচ্ছে x2 একক। তাহলে শর্ত অনুসারে তাহলে আয়তনটা কি হয়ে যাবে, দেখো x1 যদি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে আয়তন কত হয়ে যাবে, তার কিউব, মানে x1 কিউব বাহুর কিউব, আর এটা হয়ে যাবে x2 কিউব। সমানই বলে দেওয়া আছে দেখো 1:27। তাহলে বা এখান থেকে x1:x2 কত হয়ে যাবে, তাহলে কিউব রুট অফ 1 মানেই 1,
আর কিউব রুট অফ 27 মানে 3। তাহলে x1 আর x2 দেখো অনুপাতটা আমরা পেয়ে গেছি 1:3। এরপর আমাদের যেটা বলেছে যে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা চাইছে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি x1 সমান, যেহেতু দেখো অনুপাত দিয়ে আছে ওই জন্য এর সঙ্গে কিছু একটা গুণের আকারে আমাদের ধরতে হবে। তাহলে এটাকে ধরছি k, আর x2 সমান 3k। তাহলে একটা হচ্ছে দেখো 1 ইন্টু কে মানে k, আর একটা হচ্ছে 3 ইন্টু কে মানে 3k। এরপর ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হয়ে যাবে? দেখো একটা হচ্ছে x1 ছিল, ওই জন্য 6x1 তার স্কোয়ার ইজ টু, আরেকটা হয়ে যাবে 6x2 তার স্কোয়ার, মানে 6 ইন্টু বাহু স্কোয়ার, আবার এখানেও দেখো 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে সমান 6 ইন্টু বাহু স্কোয়ার মানে কত, এই যে কে স্কোয়ার ইজ টু 6 ইন্টু এটা কত হয়ে যাবে 3k তার হোল স্কোয়ার। এখানে দেখো দুপাশে 6 উঠে যাচ্ছে, আর কেগুলো দেখো উঠে যাচ্ছে, পড়ে থাকবে কত এখান থেকে 1, আর এখান থেকে দেখো 3 স্কোয়ার মানে 9। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1:9, যেটা তোমাদের অপশান সিতে আছে। তাহলে এখানটা আরেকবার বলে দিচ্ছি, দেখো দুপাশে 6 উঠে গেল, কে স্কোয়ার, আর এখানেও দেখো কে স্কোয়ার উঠে যাচ্ছে, এখান থেকে থাকছে শুধু 1, আর এখান থেকে 3 স্কোয়ার মানে 9। তাহলে ওই জন্য 1:9 আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 5-এর দাগেরটি দেখো কি বলেছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s এবং d এর সম্পর্ক। 4টা অপশন দেওয়া আছে, কোনটা ঠিক হবে আমাদের দেখতে হবে। তাহলে একটা ঘনকের আমরা যদি বাহুর দৈর্ঘ্য a একক ধরে নিই, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়ে যাবে 6 ইন্টু বাহু স্কোয়ার, সেইটার সমানে দেখো s বলা আছে। আর কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হয়ে যায় √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, সেইটার সমানে দেখো d বলা আছে। তাহলে সেখান থেকে আমাদের কাজ হচ্ছে এই এস আর ডি এর মধ্যে সম্পর্কটা আনা। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এ একক। তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল ছয় স্কোয়ার হয়ে যায়, সেইটা সমানই বলে দেওয়া আছে কত এস, এবং কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহু, সেইটা সমানই বলে দেওয়া আছে আমাদের ডি। তাহলে আমাদের কাজ হচ্ছে যেটা ধরেছি, দেখো এটা ধরেছি আমরা, এই এটাকে এখান থেকে তাড়াতে হবে, তাহলেই কিন্তু আমাদের এস আর ডি এর মধ্যে সম্পর্কটা চলে আসবে। তাহলে কিভাবে করব, এখানে দেখো এ স্কোয়ার আছে, তাহলে এটাকেও আমরা এ স্কোয়ার করবো। তার জন্য কি করতে হবে, উভয় পাশে বর্গ করতে হবে। তাহলে এখান থেকে আমরা করছি, বা উভয় পাশে বর্গ করে দাও। তাহলে √3 হোল স্কোয়ার মানে কত হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে 3a স্কোয়ার সমান হয়ে যাবে ডি স্কোয়ার। তাহলে সাইডে তুমি লিখে রাখতে পারো যে উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার বার করছি, এ স্কোয়ার সমান কত হয়ে যাবে ডি স্কোয়ার বাই 3। তাহলে এই এ স্কোয়ারের মান এখানে বসিয়ে দাও। তাহলে অতএব এখানে আমি একটা নাম্বারিং করে রাখছি 1 নাম্বার, তাহলে 1 নাম্বার থেকে পাই। তাহলে 6 ইন্টু এ স্কোয়ারের মান কত ডি স্কোয়ার বাই 3 সমান কত ছিল এস, 3 2 6, বা 2d স্কোয়ার সমান হচ্ছে এস, বা ডি স্কোয়ার সমান কত হয়ে যাবে এস বাই 2 হয়ে যাবে। এই 2টা এখানে যে ভাগ হয়ে যাবে, তাহলে ডি স্কোয়ার সমান এস বাই 2। দেখো অপশান তোমাদের ডিতে আছে, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। অথবা তোমরা আরেকটা নিয়মে করতে পারো, দেখো এখান থেকে এর মান বার করো, সেই এর মান এখানে বসিয়ে দাও, তাহলেও কিন্তু আমাদের এই অ্যান্সারটা চলে আসবে। অথবা দুটা স্কোয়ারকে সমান করে দাও, তাহলেও কিন্তু একই জিনিস আসবে। তাহলে যে কোনো একটা নিয়মে করলেই কিন্তু হবে। এরপর বিয়ের দাগে দেখো যেগুলো বলেছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একেরটি কি বলেছে দেখো, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। তাহলে দেখো বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে, তাহলে আগে ঘনকটার আয়তন কত ছিল দেখব। যখন প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হচ্ছে তখন আয়তন কত হচ্ছে দেখব।
বলেছে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। তাহলে আমরা দেখব 4 গুণ যদি হয় তাহলে বলবো সত্য, না হলে মিথ্যা। তাহলে প্রথমে আমরা ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য a একক। তাহলে অতএব আয়তন সমান কত হয়ে যাবে? তাহলে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য যদি a একক হয়, এখানে ধার মানেই কিন্তু বাহু, তাহলে আয়তন কত হয়ে যাবে? বাহুর কিউব মানে ধারের কিউব। তাহলে a কিউব এত ঘন একক। এরপর যে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে, তাহলে লিখে দিচ্ছি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে, দ্বিগুণ মানে ছিল দেখো a, তাহলে দ্বিগুণ মানেই 2a হয়ে যাবে। তখন আয়তনটা কি হয়ে যাবে? তাহলে আয়তন সমান, তাহলে তখন কিন্তু বাহু হচ্ছে 2a, তাহলে ওই জন্য 2a তার হোল কিউব হয়ে যাবে, মানে বাহুর কিউব সমান কত হয়ে যাবে? 8a কিউব এত ঘন একক। তাহলে দেখো আগে ছিল a কিউব, এখন হয়ে গেছে 8a কিউব। তাহলে কত গুণ হয়েছে? 8 গুণ হয়ে গেছে। তাহলে ওখানে যেটা বলেছে দেখো যে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে, তাহলে আমাদের এটা মিথ্যা হয়ে যাবে। তাহলে ওই জন্যে এটা আমরা লিখে দেবো মিথ্যা, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে 8 গুণ হয়েছে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা। এরপর দুইয়েরটি দেখো কি বলেছে, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। এখানে একটা সংকেত দিয়েছে দেখো, বলেছে 1 আর সমান 100 বর্গমিটার আর 1 হেক্টর সমান 100 আর। তাহলে এখানে দেখো আমাদের দিয়েছে কত? 2 হেক্টর। তাহলে 2 হেক্টর মানে কত হয়ে যাবে? 200 আর হয়ে যাবে। আর 200 আর মানে কত হয়ে যাবে? তাহলে 200-র সঙ্গে 100 গুণ করে দাও, তাহলে এত বর্গ মিটার হয়ে যাবে। কারণ এখানে বলেই দেওয়া আছে যে 1 আর সমান 100 বর্গ মিটার। তাহলে 200 আর সমান কত হয়ে যাবে? 200 × 100 হয়ে যাবে এত বর্গ মিটার। তাহলে এখানে দেখো আমাদের যেটা চাইছে উত্তরটা 1000 ঘন মিটার, মানে এই যে মিটার আছে, তাহলে সবকে আমাদের মিটারে ট্রান্সফার করতে হবে। তাহলে এখানে আমরা দেখবো আয়তনটা কত হচ্ছে। যদি 1000 হয়ে যায় তাহলে আমরা বলে দেবো উত্তরটা ঠিক আছে, মানে সত্য হয়ে যাবে। তাহলে আমি লিখে দিচ্ছি 2 হেক্টর সমান কত হয়ে যাবে? 2 × 100 এত আর। কারণ বলে দেওয়া আছে যে 1 হেক্টর সমান 1 আর, ওই জন্য 2 হেক্টর সমান 2 × 100 আর সমান কত হয়ে যাবে? 200 আর। আবার বলে দেওয়া আছে যে 1 আর সমান 100 বর্গ মিটার, তাহলে 200 আর সমান কত হয়ে যাবে? 200 × 100 এত বর্গ মিটার সমান 2 এর গায়ে 4টা শূন্য হয়ে যাবে এত বর্গ মিটার। আর কি বলা আছে দেখো, উচ্চতা বলে দেওয়া আছে কত? 5 সেমি। তাহলে এই সেমিকে কিন্তু মিটারে ট্রান্সফার করতে হবে। তাহলে 5 সেমি সমান কত মিটার? তাহলে দেখো সেমি থেকে মিটারে যেতে হলে আমাদের 100 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তাহলে 5/100 মানে কত? 0.05 এত মিটার। তাহলে এটা কি দেওয়া আছে? এটা হচ্ছে বৃষ্টির উচ্চতা বলে দেওয়া আছে। আর এটা হচ্ছে ক্ষেত্রফল, এই যে বর্গ মিটার, এটি হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করে দাও, আয়তন পেয়ে যাব। তাহলে অতএব বৃষ্টির জলের আয়তন কত হয়ে যাবে? 20,000 গুণিত 0.05। তাহলে এইটাকে যদি কাটাকুটি করতে চাও, দশমিক তুলে 100 করে দাও, 2টা শূন্য 2টা শূন্য কেটে দাও, 5 2 10 আর কটা শূন্য হয়ে যাবে? 2টা শূন্য। তাহলে এত কি হয়ে যাবে? ঘন মিটার। তাহলে দেখো যেটা আমাদের বলেছিল যে বৃষ্টির জলের আয়তন 1000 ঘন মিটার, সেটা আমাদের বেরিয়ে গেছে। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? সত্য। এরপর সি এর দাগের যেটি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করি। একটি দেখো কি বলেছে, একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা ড্যাশটি। তাহলে আমরা জানি যে একটা সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটা হয়ে যায়? 4টা, ওই জন্য এখানে অ্যান্সার হয়ে যাবে 4। দুয়েরটি দেখো কি বলেছে, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। এখানে দেখো অনেকে কি করে, ভুল করে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য যা সূত্র হয় √3 গুণিত একটা ধারের দৈর্ঘ্য, মানে এখানে সবাই √3 করে দিয়ে চলে আসে।
তাহলে সেটা করলে কিন্তু উত্তরটা ভুল চলে আসবে, কারণ বলেই দিয়েছে দেখো যে একটি তলের কর্ণের দৈর্ঘ্য। তাহলে একটা তল কেমন? বর্গাকার তল, কারণ বর্গক্ষেত্রের আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কী হয়ে যায়? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয়ে যায় √2 গুণিত বাহুর দৈর্ঘ্য। ওই জন্য এখানে অ্যান্সারটা হয়ে যাবে √2 গুণিত একটি ধারের দৈর্ঘ্য, এইটি হয়ে যাবে অ্যান্সার। তিনেরটি দেখো কি বলেছে, সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম ড্যাশ। তাহলে দেখো একটা সমকোণী চৌপলের যদি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সমান হয়ে যায় তখন সেই ঘনবস্তুটার নাম হয়ে যায় ঘনক, যেটা একটা উদাহরণ আমরা দিয়েছিলাম, যেমন লুডোর ছক্কা, তার দৈর্ঘ্যও যা, প্রস্থও তা, আর উচ্চতাও তা। তাহলে তিনটাই কিন্তু সমান, ওই জন্য এখানে অ্যান্সারটা হয়ে যাবে ঘনক। তাহলে আমি লিখে দিচ্ছি যে সিয়ের দাগের একের যে অ্যান্সারটি হয়ে যাবে 4টি, তাহলে কর্ণের সংখ্যা হচ্ছে 4টি। দুইয়ের দাগের যে অ্যান্সারটা হয়ে যাবে √2 গুণিত একটি ধারের দৈর্ঘ্য, তাহলে শূন্যস্থানে হয়ে যাবে √2, আর তিনেরটি হয়ে যাবে ঘনক, এটা কিন্তু শূন্যস্থানে হবে ঘনক। তাহলে এই তিনটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 25-এর দাগের যে কোশ্চেনগুলি বলেছে দেখো, একেরটি কি বলেছে, একটি আয়তঘনকের তলের সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x - y + z + p এর মান কত তা লিখি। তাহলে দেখো একটা আয়তঘনকের কটা তল থাকে? 6টা তল থাকে। প্রথম পার্টেই আমি কিন্তু বলে এসেছি যে একটা আয়তঘনকের তল সংখ্যা 6, ওই জন্য x এর মান 6। ধার সংখ্যা মানে কটা ধার থাকে? টোটাল ধার হচ্ছে 12টা থাকে, ওই জন্য y এর মান হচ্ছে 12। শীর্ষবিন্দু কটা থাকে? তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8টা, z এর মান 8। কর্ণ কটা থাকে? কর্ণ থাকে 4টা, তাহলে p এর মান 4। তাহলে সব মান আমরা জানি, শুধু এখানটায় বসিয়ে দেবো, আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে যা যা বলেছে আমি লিখে দিচ্ছি। একটি আয়তঘনকের তল সংখ্যা, তাহলে তল সংখ্যাটা বলে দেওয়া আছে x, এটা সমানই কিন্তু 6। তাহলে তল সংখ্যা মোট 6টা থাকে, ওই জন্য x এর মান 6। এরপর হচ্ছে ধার সংখ্যা, তাহলে ধার সংখ্যা সেটা বলে দেওয়া আছে y, কটা ধার থাকে? টোটাল 12টা, ওই জন্য y এর মান 12। শীর্ষবিন্দুর সংখ্যা তাহলে সেটা বলে দেওয়া আছে z, তাহলে কটা শীর্ষবিন্দু? 8টি, ওই জন্য z এর মান 8। কর্ণের সংখ্যা সেটা বলে দেওয়া আছে আমাদের p সমানই 4, তাহলে মোট 4টা কর্ণ থাকে, ওই জন্য p এর মান 4। যেটা চাইছে x - y + z + p, এটার মান কত বসাও। তাহলে x এর মান 6 মাইনাস y এর মান 12, z এর মান 8 আর p এর মান 4। তাহলে এখানে দেখো 6 - 12 আর এখানে 8 4 12, তাহলে +12 - 12 কেটে দাও, তাহলে থাকছে কত? 6। তাহলে এইটার মান হয়ে যাবে 6, এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর দুইয়েরটি দেখো কি বলেছে, দুটি আয়তঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4 একক এবং 8, 2h - 1, 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে h এর মান কত তা লিখি। তাহলে এখানে ঘনফল মানেই কিন্তু আয়তন। তাহলে দেখো দুটা আয়তঘনকের আয়তন দুটাকে আমরা সমান করে দেবো, দিয়ে h এর মানটা আমরা পেয়ে যাব। তার জন্য দেখো মাত্রাগুলার দৈর্ঘ্য বলে দেওয়া আছে, এখানে মাত্রা মানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে দেওয়া আছে, তাহলে 3টাকে গুণ করে দিলেই আয়তনটা পেয়ে যাব। আবার এই 3টাকে গুণ করে দিলেই আয়তনটা পেয়ে যাব। দুটাকে সমান করে দেবো, দিয়ে h এর মানটা বার করব। তাহলে আমি লিখে দিচ্ছি, প্রথম আয়তঘনকটির ঘনফল কত হয়ে যাবে? 4 × 6 × 4 এত ঘন একক। তাহলে এটাকে তোমরা গুণ করতেও পারো আবার না করতেও পারো। দ্বিতীয় আয়তঘনকটির ঘনফল, তাহলে যা আছে এখানে হচ্ছে 8 × 2h - 1 × 2 এত ঘন একক। তাহলে শর্ত অনুসারে কি হয়ে যাবে? এই দুটা সমান হয়ে যাবে, কারণ বলেই দেওয়া আছে যে ঘনফল দুটা সমান। তাহলে শর্ত অনুসারে
শর্তানুসারে 8 গুণিত 2h মাইনাস 1 ইন্টু 2 সমানই এটা 4 গুণিত 6 গুণিত 4। তাহলে বা এখান থেকে দেখো 2h মাইনাস 1 সমান কত হয়ে যাবে 4 গুণিত 6 গুণিত 4, আর নিচে এই দুটো যে ভাগ হয়ে যাবে, কাটাকুটি করে দাও। দেখো 4 2 8, 2 দুগুণে 4, 2 2 কেটে গেল। তাহলে বা 2h মাইনাস 1 সমান কত 6, বা 2h সমান কত হয়ে যাবে 6 আর প্লাস 1। তাহলে বা 2h সমান 7, তাহলে h এর মান হয়ে যাবে 7/2, আর এই 7/2 মানে তুমি লিখতেই পারো 3.5। তাহলে h এর মান এটা হয়ে যাবে, এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 3-এর দাগেরটি দেখো কি বলেছে, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তা হিসেব করে লিখি। তাহলে প্রথমে ঘনকটার বাহুর দৈর্ঘ্য আমরা যদি x একক ধরে নিই, তাহলে সেখান থেকে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। এরপর বলেছে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, তাহলে ধারের দৈর্ঘ্য যখন 50% বৃদ্ধি পাচ্ছে তখন সমগ্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে সেটা দেখব, তারপর আমরা শতকরাটা বার করব। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য x একক, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6 গুণিত বাহু স্কোয়ার মানে x স্কোয়ার হয়ে যাবে, এত বর্গ একক। এরপর বলা আছে যে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি, তাহলে লিখে দিচ্ছি প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি, অর্থাৎ তাহলে 50% বৃদ্ধি মানে এই যে x এর উপরে 50% বাড়বে, তাহলে x গুণিত 50/100, তাহলে কাটাকুটি করে দাও হয়ে যাবে কত x/2, তাহলে এইটি হচ্ছে বাড়বে। তাহলে অতএব ধারের দৈর্ঘ্য সমান কত হয়ে যাবে, তাহলে ছিল কত x একক, তার সঙ্গে এটা বাড়বে, তাহলে x প্লাস x/2 এত একক, মানে ধারের যা দৈর্ঘ্য তার সঙ্গে আরও 50% বেড়ে যাচ্ছে, ওই জন্য x প্লাস 50% মানে x/2, ওই জন্য x প্লাস x/2, এটাকে লসাগু করলে হয়ে যাবে 3x/2 এত একক। এটি কিন্তু প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য, এখানে আমি লিখে দিচ্ছি প্রতিটি ধারের দৈর্ঘ্য এত একক। তাহলে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য যদি এটা হয়, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল তখন কত হবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6 গুণিত বাহু স্কোয়ার, বাহু মানে তখন এইটা, ওই জন্য 3x/2 তার হোল স্কোয়ার, এত কি হয়ে যাবে বর্গ একক, সমান 6 গুণিত 3 স্কোয়ার মানে 9 x স্কোয়ার, আর নিচে হয়ে যাবে 4, এখানে কাটাকুটি করে দাও 2 3 6, 2 2 4, তাহলে 3 লং 27 x স্কোয়ার/2 এত বর্গ একক। এরপর দেখো প্রথমে সমগ্র তলের ক্ষেত্রফল ছিল কত 6x স্কোয়ার, আর এখন হয়েছে কত 27 x স্কোয়ার/2, তাহলে নিশ্চয়ই দেখো ক্ষেত্রফলটা বেড়েছে, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা দেখব। তাহলে লিখে দিচ্ছি ক্ষেত্রফল বৃদ্ধি সমান, তাহলে 27 x স্কোয়ার/2 মাইনাস ওইটা 6x স্কোয়ার, লসাগু করে দাও, তাহলে উপরে হয়ে যাবে 27 x স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12 x স্কোয়ার, তাহলে 27 থেকে 12 বাদ দিলে হয়ে যাবে 15 x স্কোয়ার, আর নিচে হয়ে যাবে 2 এত বর্গ একক। তাহলে এইটি হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের চাইছে কিন্তু শতকরা কতটা বেড়েছে, তাহলে আমরা লিখে দেবো যে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি যেটা হয়েছে, তাহলে লিখে দিচ্ছি শতকরা সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে
কত হয়ে যাবে? তাহলে দেখো তোমরা যখন লাভ ক্ষতি যে চ্যাপ্টারটা ছিল ক্লাস 9-এ, যখন লাভ ক্ষতি করেছিলে তখন হচ্ছে শতকরা লাভ কী করে বেরোতো? তাহলে উপরে হচ্ছে লাভ হয় আর নিচে হয়ে যাচ্ছে ক্রয় মূল্য আর গুণিত 100 হয়ে যায়। তাহলে এইটি হচ্ছে শতকরা লাভের সূত্র, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে এখানে কত হয়ে যাবে? দেখো এখানে লাভ মানে এইটা আর ক্রয় মূল্য মানে এই যে এইটা, তাহলে এইটা বা এইটা গুণিত 100। অথবা এইভাবে তোমরা লিখে লিখে করতে পারো যে সমগ্র তলের ক্ষেত্রফল এত থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে এত, একে কত, 100 কত, মানে ব্যাপারটা কিন্তু একই, এইটা বা এইটা গুণিত 100 হয়ে যাবে। তাহলে সেইটাকে আমরা একবারে লিখছি যে 15x²/2, এইটি হচ্ছে লাভ আর নিচে হচ্ছে ক্রয় মূল্য মানে এইটি গুণিত 100। কাটাকুটি করে দাও, তাহলে x² সঙ্গে x² গেল কেটে, সমান 15 আর নিচে দেখো এই 2টাকে নিচে নামিয়ে দিচ্ছি, 6 আছে গুণিত 100। কাটাকুটি করো, তাহলে এখানে 2 50 100, আবার 2 3 6, 2 25 50, 3 5 15, তাহলে সমান 5 25 125। তাহলে শতকরা সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে কত? 125। এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 4-এর দাগেরটি দেখো কি বলেছে, 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি, ঘনক 3টিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে তা লিখি। তাহলে 3টা ঘনককে গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করা হচ্ছে, মানে 3টা ঘনকের মোট আয়তন যা হবে নতুন ঘনকটার আয়তন কিন্তু সমান হবে, কারণ ওই 3টাকে গলিয়েই কিন্তু নতুনটা তৈরি করা হচ্ছে। তাহলে নতুন ঘনকটার একটা ধারের দৈর্ঘ্য আমরা যদি 1 সেমি অথবা 8 সেমি ধরে নিই, তাহলে এই আয়তন যা হবে এই 3টার মোট আয়তন সমান হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা এক্সের মানটা সহজেই বার করতে পারবো। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য সমান 1 সেমি। তাহলে অতএব আয়তন সমান কত হয়ে যাবে? নিশ্চয়ই বাহুর কিউব, মানে x³ এত ঘন সেমি। এরপর কি বলা আছে যে 3টা নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য বলা আছে, তাহলে লিখে দিচ্ছি 3টি নিরেট ঘনকের প্রত্যেকটির ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি। যেহেতু 3টি নিরেট ঘনককে গলিয়ে নতুন ঘনক তৈরি করা হয় বা তৈরি করা হবে, তাই নতুন ঘনকের আয়তন এবং ওই 3টি ঘনকের মোট আয়তন সমান হবে। তাহলে এটা আমি শুধুমাত্র বোঝার জন্য তোমাদের লিখে দিয়েছি। তাহলে 3টি নিরেট ঘনককে গলিয়ে যেহেতু একটা নতুন ঘনক তৈরি করা হচ্ছে, ওই জন্যে ওই 3টা ঘনকের মোট আয়তন যা হবে নতুন ঘনকটার আয়তন কিন্তু সমান হবে। তাহলে শর্ত অনুসারে একবারে তুমি বলতেই পারো, শর্ত অনুসারে তাহলে এই যে নতুন ঘনকের আয়তন কত? x³ সমান এই 3টা ঘনকের আয়তনের যোগফলের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এইটার বাহুর দৈর্ঘ্য আছে 3 সেমি, তাহলে আয়তন কত হয়ে যাবে? 3-এর কিউব। পরেরটি কত হয়ে যাবে? 4-এর কিউব, মানে বাহুর কিউব শুধু আমি লিখছি, আর এটা হচ্ছে 5-এর কিউব। তাহলে এখান থেকে আমি x এর মান বার করতে পারবো।
তাহলে এক্সএস কিউব সমান এখানে হয়ে যাচ্ছে দেখো 27, এখানে 64 আর এখানে 125। তাহলে বা এক্সএস কিউব সমান, তাহলে 125, 64 আর 27 যোগ করলে 216 পাচ্ছি। তাহলে এক্সএস কিউব সমান যদি 216 হয়, তাহলে এক্স সমানে কত হয়ে যাবে, কিউব রুট অফ 216 মানেই কিন্তু 6, মানে 3টা 6-এর গুণ করো, তারপর 216 আসবে। তাহলে এক্সের মান 6 পেয়ে গেছি, মানেই আমরা কি বলবো, যে নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য 6 সেমি। তাহলে অতএব নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য 6 সেমি। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এরপর 5-এর দাগেরটি দেখো কি বলেছে, যে একটি ঘরের দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তা হিসেব করে লিখি। তাহলে যেটা বলা আছে আমি লিখে দিচ্ছি, যে একটি ঘরের দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। ঘরটির মেঝের ক্ষেত্রফল, তাহলে মেঝের ক্ষেত্রফল কত যাবে, দেখো ধরা যাক এটা হচ্ছে ঘর, মানে ঘরের ভিতরে এগুলো হচ্ছে 4টা দেয়াল আছে। বলেছে সংলগ্ন দেয়ালের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে একটা 12 মিটার, আরেকটা ধরো এ পাশে হচ্ছে 8 মিটার। তাহলে এটা হচ্ছে একটা দেয়াল আর এইটি হচ্ছে একটা দেয়াল। এরপর আমাদের চাইছে এই মেঝের ক্ষেত্রফলটা কত। তাহলে মেঝের ক্ষেত্রফল কী করে পাবো, দেখো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি। তাহলে এই ক্ষেত্রফলটা কী করে পাবো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে দাও। তাহলে মেঝের ক্ষেত্রফল কত হয়ে যাবে, 12 গুণিত 8 এত বর্গ মিটার সমান 8 × 12 = 96 এত বর্গ মিটার। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল, মেঝের ক্ষেত্রফল 96 বর্গ মিটার। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও, কমেন্টস করো, আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক অঙ্কের সমাধান তোমরা প্লেলিস্টে চলে যাও, সেখানে কিন্তু পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।